পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। নলবাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় ট্যাবলেট সহ গ্রেপ্তার এক যুবক। হাইলাকান্দিতে সাংস্কৃতিক মহাসংগ্রাম জেলা পর্যায়ে প্রতিযোগিতার সমাপ্তি, রাজ্য পর্যায়ে নির্বাচিত 49 জন প্রতিযোগী। বেতন বৈষম্য দূর করার দাবিতে ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে একাংশ শিক্ষকদের বিক্ষোভ। জেলে বসে বাঁশকান্দির ইউসুফ আলী লস্করকে প্রাণনাশের হুমকি ড্রাগস মাফিয়াদের। আবারও বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ধর্মনগর ভাগ্যপুর গ্রামে। প্রজাতন্ত্র দিবস পালন নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সোনাই সার্কেল অফিসে। রাধামাধব কলেজে বাৎসরিক ক্রীড়া সপ্তাহের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া। সোনাই শ্যামাকালী মন্দিরেও স্বচ্ছতা অভিযান বিজেপির। পূর্ব সোনাই ভাউরিকান্দিতে কৃতি এবং গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করল হায়দরবাজার যুব সমাজ কমিটি। উত্তর করিমগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থানে সুতারকান্দির মাদ্রাসার মিনহাজুল। নলবাড়িতে প্রচুর পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। উদ্ধার করা হয়েছে 576টি নেশা জাতীয় ট্যাবলেট। গোপন খবরের ভিত্তিতে নলবাড়ির মোকালমুয়া এলাকায় আদাবাড়ি পুলিশ অভিযান চালিয়ে এক পাচারকারীকে গ্রেপ্তার করার পাশাপাশি তার কাছ থেকে 576টি নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। গ্রেপ্তার করা যুবকের নাম আতাউর রহমান বলে জানা গিয়েছে। তার বাড়ি সুতারকুচি এলাকায়। পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত কার্য শুরু করেছে। গোপন সূত্র আদাবাড়ি আইসিসারে ভগাত ড্রাগস বেপারী এটা ধরা হয়। এই ড্রাগস বেপারীটো তাত 576টা টেবলেট পাওয়া হয়, নিচা জাতীয় টেবলেট। ড্রাগস বেপারীটোৰ নাম আতাউর রহমান। ঘৰ সুতাৰকুচি লোৱাৰ কথা সুতাৰকুচি। ক'ত ধৰিছে বেপাৰটো? ভগা চকত ধৰা হৈছে। কিমানটা টেবলেট পাইছে? 576টা টেবলেট পোৱা হৈছে। কোন আৰক্ষীয়ে ধৰিছে? আদাবাড়ি আৰক্ষী ধৰা হৈছে। আৰু আদাবাৰী আৰক্ষীয়ে কিমানটা পাইছে টেবলেট? 576টা ভগাৰ চকত। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে রাজ্য জুড়ে আয়োজন করা সাংস্কৃতিক মহাসংগ্রাম কর্মসূচির জেলা পর্যায়ের প্রতিযোগিতাগুলি হাইলাকান্দি জেলাতে আজ সমাপ্তি ঘটে। 17 জানুয়ারি রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে এই প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল। এই প্রতিযোগিতায় হাইলাকান্দিতে 105 জন প্রতিযোগীরা অংশগ্রহণ করে। তার মধ্যে 49 জন রাজ্য পর্যায়ের সাংস্কৃতিক মহাসংগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন। আজ প্রতিযোগিতার শেষ দিনে রবীন্দ্রসঙ্গীত এবং দলীয় নৃত্যের প্রতিযোগিতা সমূহ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক মহাসংগ্রামকে নিয়ে হাইলাকান্দি জেলায় শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছিল। উল্লেখ্য, হাইলাকান্দি জেলার 62টি জিপির 25,000 থেকে বেশি প্রতিযোগিতা সাংস্কৃতিক মহাসংগ্রামে পঞ্চায়েত পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম আমার গোটেই অসমৰ লগত আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টতো হৈছে। 17, 18, 19 হৈছে এবং এইটোত আসাম সাংস্কৃতিক মহাসংগ্ৰামত আমাৰ গোটেই অসমৰ ছোৱালী আৰু ল'ৰাবিলাক ষ্টুডেণ্টবিলাকে পাৰ্টিচিপেট কৰিছে। যেনেকৈ আমাৰ অপেনিং চেৰিমনি হৈছিলে, ভালকৈ হৈছিলে এবং 105 পাৰ্টিচিপেণ্ট আছিলে আমাৰ ডিষ্ট্ৰিক্ট লেভেলত এবং তেখেতৰ মাজত আমি বাছাই কৰি পেলাই জাজিং কৰি পেলাই 49 জন ডিষ্ট্ৰিক্ট লেভেলত আমাৰ প্ৰাইজ আমি আজি দিবলৈ গৈ আছোঁ। আৰু আমাৰ তেখেতৰ যিটো জিপি লেভেলত পৰ্যায়ৰ পৰা তেখেতে উঠি আহিছে ডিষ্ট্ৰিক্ট লেভেললৈকে এবং ষ্টেট লেভেললৈকে যাব, তো তেখেতৰ যিটো এটা ফবিয়া আছিলে এইটো বহুত ছেল্ফ কনফিডেঞ্চ পাইছে আমাৰ বাচ্চাবিলাকে। গাঁৱৰ পৰা বাচ্চাবিলাক উঠি আহিছে। আমি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ পৰা যে ইমান ভাল এটা ইনিচিয়েটিভ তেখেতে লৈছে এবং তেখেতৰ কাৰণেই আজি আমাৰ ছোৱালীবিলাক ইমান ভাল ভাল কম্পিটিশ্যনত পাৰ্টিচিপেশ্যন কৰিব পাৰিছে। তা এইটো খেল মহাৰণী হওক আৰু সাংস্কৃতিক মহাসংগ্ৰামী হওক, বিভিন্ন এংগুলত তেখেতে পাৰ্টিচিপেট কৰিব পাৰিছে। এইটোৰ কাৰণে তেখেতক অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এবং আজি এইটো ক্লোজিং চেৰেমনি আমি এইটো ক্লোজিং চেৰেমনি কৰিম এবং এইটোৰ কাৰণে আমাৰ আপুনি চাব পাৰে আমাৰ ষ্টুডেণ্টবিলাক যিমান আছে তেখেতে পাৰ্টিচিপেট কৰিব এবং তেখেতৰ মাজত এটা এক্সাইটমেণ্টো আছে হাইলাকান্দি ষ্টুডেণ্টবিলাকৰ মাজত। তো এইটোৰ কাৰণে আমি তেখেতক অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এবং আমি ভাবিছোঁ যে এইটো ছাকচেছফুল এটা ইভেন্ট হৈ গঢ়ি উঠিছে। ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষায় কর্মরত শিক্ষকদের একাংশের সঙ্গে বেতন বৈষম্য করা হচ্ছে। এই অভিযোগ রাজ্যের সমগ্র শিক্ষায় কর্মরত একাংশ শিক্ষকদের। অবিলম্বে এই বেতন বৈষম্য দূর করার দাবিতে শুক্রবার রাজধানী আগরতলার অফিস লেন এলাকায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এই সকল শিক্ষক শিক্ষিকারা। সেদিন বিক্ষুব্ধ শিক্ষকদের দাবি, তাদের এক একজন প্রতি মাসে 6 থেকে 7,000 টাকা বেতন করে পাচ্ছেন। এই দ্রব্যমূল্যের বাজারে তাদের এভাবে বঞ্চিত করার ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে অবিলম্বে তাদের সঙ্গে যে বেতন বৈষম্য চলছে তা দূর করতে হবে বলে দাবি করেন তারা।
আর যদি তা করা না হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানিয়ে দিয়েছেন। আমরা সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক। আমরা 2017 টু 2019-এর মধ্যে ডিএলএড কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই 12-এ 50% করার কথা ছিল, তাও করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএলএড এবং 12-এ 50% এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে। অর্থাৎ টার্মলাইন ছিল মার্কস, এর মধ্যে মার্কসের জায়গায় কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে, যার জন্য আমাদেরকে কোনো ডিএলএড সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমরা ডিএলএড সার্টিফিকেট না পাওয়া সাপেক্ষে এই যে বেতন বৈষম্য ভুগছি আমরা, আমাদেরকে আমাদের একাংশের বেতন, বড় অংশের বেতন প্রায় 27-28 টাকা, আমাদের বেতন মাত্র 21,000 টাকা। এমতাবস্থায় দাঁড়িয়ে বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি সাপেক্ষে আমরা ভীষণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছি। আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমরা শিক্ষকতা করি, আমাদের পাশে একই পোস্টিংয়ে একই শিক্ষক, সমগ্র শিক্ষক, তারা আমাদের থেকে 5-7 হাজার টাকা বেতন পায় বেশি, আমরা পাই না। এতে মানসিকভাবে আমরা অবসাদে ভুগছি। আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের যে উদ্যম, যে উৎসাহ, তাতেও ভাটা পড়ছে। কিন্তু আমাদের এই কথাগুলো কে শুনবে, কাকে শোনাবো, কেউই আমাদের কথা শুনছে না। আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই আমাদের অতি সত্বর এই সমস্যার সমাধান হোক, নতুবা আমরা অনশনে লিপ্ত হব, অনশন ধর্মঘট করব। আমরা আগেও অনেক আন্দোলন করেছি, তারপরে এখনকার যে যারা আমাদের কথা শুনবেন তারা যেন একেবারে নির্বিকার, আমরা যেন কোথা থেকে এসেছি, আমরা যেন কী অপরাধ করেছি। আমাদের অনেকের বয়স প্রায় হয়ে গেছে, অনেকে প্রায় রিটায়ারমেন্টও চলে গেছে, কিন্তু একটা পয়সাও সে রিটায়ারমেন্ট অবসর সময়ে যে সে কীভাবে চলবে, তার বয়স বৃদ্ধ হওয়া সাপেক্ষে তাকে কে দেখাশোনা করবে, তার একটা টাকাও নেই, কোনো রকম সুযোগ সুবিধা নেই। এমতাবস্থায় আমরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছি। আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো যেন সরকারের দৃষ্টিগত হয়, ওনারা যাতে আমাদের বিষয়ে ভাবে, আমাদের নিয়ে একটি চিন্তা ভাবনা করে, আমাদের মানসিকভাবে যেন আমরা বিপর্যস্ত না হই, সেই পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করে। আমাদের দাবি এইটুকুই। আমরা আজকে মাননীয় এডিশনাল স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের সাথে মিলিত হব, ওনাকেও আমাদের আর্জিগুলো জানাবো। জানি না কি হবে না হবে, কিন্তু যদি না হয় উইদিন 1 মান্থের মধ্যে আমরা অনশন ধর্মঘটে লিপ্ত হব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের বিষয়গুলো সরকারের কানে যাতে যায়, সেই ক্ষেত্রে আমাদের সাহায্য করবেন, এই প্রত্যাশা রাখছি। এরকম কতজন টিচার আছে আপনারা? আমরা 514 জন। বাঁশকান্দির ইউসুফ আলী লস্কর অভিযোগ করে জানিয়েছেন, কিছুদিন আগে ড্রাগস মাফিয়া আতাবুর রহমান লস্কর, মাতাবুর রহমান লস্কর, আকবর হোসেন লস্কর, আলিফ হোসেন লস্কর, কালা রাজা, তারা 5 জন মিলে তার বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং বাঁশকান্দি থানার মামলা দায়ের করেন তাদের বিরুদ্ধে। পুলিশ তাদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে, কিন্তু অভিযোগ ওঠে কিছুদিন পর জেল থেকে বেরিয়ে ড্রাগস মাফিয়া আতাবুর, মাতাবুর, আকবর, আলিফ আবারও ইউসুফ আলী লস্করের ঘরে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে হামলা চালায় এবং ড্রাগস মাফিয়ারা তাদের একটি ঘর জ্বালিয়ে দেয়। তারা থানায় খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাগস মাফিয়া আতাবুর, মাতাবুর, আকবর, আলিফ হোসেনকে আটক করে এবং তাদের কাছ থেকে বন্দুক সহ ড্রাগস বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। পুলিশ আবারও তাদেরকে জেলে পাঠিয়েছে বলে জানান ইউসুফ আলী লস্কর। কিন্তু তাতেও স্বস্তি নেই। ইউসুফ আলী লস্করকে ড্রাগস মাফিয়ারা জেলে বসে তাদের লোক দিয়ে প্রায় সময় প্রাণে মারার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ। তিনি আর বলেন, কালা রাজাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। ইউসুফ আলী লস্কর সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনের কাছে যারা তাকে প্রাণে মারার হুমকি ধমকি দিচ্ছেন তাদের অতি সত্বর গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানান। আমার একটা গরুর মানে আতাল আসলো, আতালের মাঝে এক সাইডে খের তো আসলো আর গরু বান্ধা আসলো, ওখানেও আগুন লাগাইও জ্বালাই দিছে। কিন্তু এইটা আমি ডরাইয়া আমি কেস দিছি না, আমার মারিলিবা করিয়া প্রাণও ডরে। তখন কি হয়েছে? এখন তারা 2 জন দে মানে কেস দিয়া এই জিনিস ভাঙ্গা পরে 2 জন দে থানায় ধরিয়া চালান দিছে। আচ্ছা, চালান দিয়া 2 জন রয়েছে, তার ছোট ভাই। ও 2 ভাইয়ে ষড়যন্ত্র করিয়া ড্রাগস 6 প্যাকেট আর 2টা বন্দুক আর নকলি টেকা আনি, আমার টেকা নি না কি জানি মানে ওই যে ফুরি মানে ডাক্সর কেতা কইন যে ওটা ফুরি কতটা আনিয়া মানে দায়িত্ব করিয়া সিআরপি লইয়া রাইতকু বা আরও বাইরা সিআরপি নি আসাম রাইফল নি জানি না, কিন্তু লইয়া আইয়া দায়িত্ব করি থানায় খবর পাইয়া আইয়া আমরা রে উদ্ধার করছি। মানে তারারে ধরিয়া তারারা তো
এটা কেটা পাইছে দেখা বন্ধু বন্ধু পাইছে বন্দুক 2টা পাইছে। কোন থানা বাসখান্দি থানা নি বাসখান্দি, লক্ষ্মীপুর, সোনাই, 3টা থানা। তারা ওই যারা আসামি তারা অ্যারেস্ট করিয়া লিয়ে গেছে। তারা arrest করে এখন নিয়েছে। আপনার কি হইছে এখন আপনার কি হইছে এখন আমার মানে তারা জেলো ঢুকছে তো সব, এখন হুমকি দেয়ার কেমন কি বাইরা মানুষ দিয়ে হুমকি দেওয়ার, আমারে মারি লাইতো, কাটি লাইতো, বা তারা রাজপুয়াইয়া ঢুকাইতো। আবারও বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হলো ধর্মনগর ভাগ্যপুর গ্রামে। জানা গেছে শুক্রবার বিকেলে বাইক নিয়ে ভাগ্যপুরের দিক থেকে ধর্মনগর শহরের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে থেকেই দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই সময় অপর দিক থেকে একটি ই রিকশা ধর্মনগর থেকে ভাগ্যপুরের দিকে যাচ্ছিল। এই ঘটনা প্রত্যক্ষ করে চালক ই রিকশাটি রাস্তা থেকে ক্ষেতের জমিতে নামিয়ে নেন। এই ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাগ্রস্ত আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে মৃত যুবক রাজু শব্দকর, বাড়ি পানিসাগর মহকুমার পূর্ব পদ্মবিল 1 নম্বর ওয়ার্ডে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মিনিটে একটা কল আসে যে বাকিপুর পঞ্চায়েতের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তৎক্ষণাৎ আমরা ওখানে যাই, গিয়ে দেখি যে একজন লোক রাস্তাতে পড়ে রয়েছে এবং একটা বাইক একটা টুকটুকি পড়ে রয়েছে। তৎক্ষণাৎ আমরা ওকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে আসি। হসপিটালে নিয়ে আসার পর ডাক্তার চেক আপ করে জানায় যে পেশেন্টটা মারা গেছে। যে মারা গেছে তার নাম কি? নাম রাজু শব্দকর, বাড়ি কোথায়? বাড়ি উত্তর পদ্মবিল। আপনারা যাওয়ার পরে কি দেখতে পান? মানে একজনই ছিল এখানে? হ্যাঁ, একজনই রাস্তার মধ্যে পড়ে রয়েছে। টুকটুকের কোনো মানুষ পাওয়া যায়? না, টুকটুকের কোনো প্যাসেঞ্জার পাওয়া যায়নি। আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো সোনাই সার্কেল অফিসে। শুক্রবার সার্কেল অফিসার মারিয়া তানিমের পৌরোহিত্যে এ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রজাতন্ত্র দিবস পালনের দিনভর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে উপস্থিত সোনাই এলাকার সরকারি প্রত্যেক বিভাগের কর্মকর্তারা ছিলেন। পরে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন সার্কেল অফিসার মারিয়া তানিম। মর্নিং, আজকে আমরা সোনাই রেভিনিউ সার্কেলে আন্ডার বিভিন্ন ডিপার্টমেন্টস with the বিভিন্ন স্কুল কলেজেস অ্যান্ড উইথ দ্য প্রেস অথরিটিস আমরা একটা মিটিং করেছি রিগার্ডিং রিপাবলিক ডে সেলিব্রেশন। সো এটাতে সবাই আজকে প্রেজেন্ট ছিল আর ডিসকাশন করেছি রিগার্ডিং দ্য ভেরিয়াস এজেন্ডা, যেটা আমরা অন দ্য ডে অফ রিপাবলিক ডে আফটার দ্য ফ্ল্যাগ হোয়েস্টিং আমরা করবো। তো সেটাতে আমরা নিয়েছি যে অ্যাজ ফর এভরি ইয়ার আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং এর পরে ফুড ডিস্ট্রিবিউশন করবো সোনাই পিএসসিতে। তারপরে আমরা নিত্যগোপাল হাই স্কুলে আমাদের ওই স্কুলের বা অন্যান্য স্কুলের থেকে আমাদের স্টুডেন্টসরা স্পোর্টস অ্যান্ড গেমস অর্গানাইজ করা হবে। তো ওইখানে ওরা পার্টিসিপেশনের জন্য আমরা সোনাই নিত্যগোপাল প্রিন্সিপাল স্যারকে দায়িত্ব দিয়েছি। প্লাস আমাদের যারা অন্যরা স্পোর্টস অফিসার ছিলেন, এখন স্পোর্টসের আরও আমাদের এই কমিটিতে যারা মেম্বার্স আছেন ওরা এটা অর্গানাইজ করবেন। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে গতকাল থেকে শুরু হয়েছে রাধা মাধব কলেজের বাৎসরিক ক্রীড়া সপ্তাহ। এরই অঙ্গ হিসেবে শুক্রবার দ্বিতীয় দিনেও ক্রীড়া সপ্তাহকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। এদিন মহিলাদের ফুটবল খেলায় বিজয়ী হয়েছে দিয়া চৌধুরীর নেতৃত্বাধীন আরএমসিবি দল। প্রতিপক্ষ আরএমসিএ দলকে 5-0 গোলের ব্যবধানে পরাজিত করে তারা। সপ্তাহব্যাপী স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু হয়েছে, যেখানে আমরা বিভিন্ন রকমের ইনডোর আউটডোর গেমস কন্ডাক্ট করছি। আমি এটার জন্য আমাদের কলেজের স্পোর্টস সেলকে ধন্যবাদ জানাই, এত সুন্দর করে ওরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। আমাদের স্টুডেন্টরা খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, খুব ভালো করে পার্টিসিপেট করছে সব খেলাধুলায়। এটা আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা স্টুডেন্টদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন রকমের খেলাতে ওরা পার্টিসিপেট করছে, ওদের হেলথের দিকে খেয়াল রাখা, এইগুলো মাথায় রেখেই আমরা এই স্পোর্টস উইকটা প্রতি বছর করাই, যেখানে আমরা আউটডোর গেমসগুলো আমরা আজকে শিলচর স্পোর্টিং ক্লাবে করাচ্ছি এবং ইনডোর গেমসগুলো আমাদের কলেজের ক্যাম্পাসেই হচ্ছে। আর এটার জন্য আমরা আরেকটা জিনিস বলতে চাই যে 26 তারিখে এই খেলাগুলোর প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে কলেজে। তো এটার জন্য আমি আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে ফুল সাপোর্ট করেছেন এই প্রোগ্রামটা করার জন্য। আর স্পোর্টস সেলকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর করে প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিস্থাপনকে সামনে রেখে বিজেপি সোনাই মণ্ডলের উদ্যোগে শুক্রবার সোনাইয়ের ঐতিহাসিক শ্যামাকালী মন্দিরে স্বচ্ছতা অভিযান চালান দলীয় কর্মীরা। বিজেপি সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন জানান, আগামীকালও তারা মন্দিরে ধর্মশালা করবেন, 22 তারিখ তা সমাপ্ত হবে। মন্ডল সম্পাদক দীপু কুমার দাস জানান, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। তিনি এও জানান, ইতিমধ্যে তারা 10টি মন্দিরে স্বচ্ছতা অভিযান চালিয়েছেন। আগামী 20 এবং 21 জানুয়ারিও তারা বিভিন্ন কর্মসূচি চালাবেন। অনুষ্ঠানে সোনাই পৌরসভার চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস,
নতুন রামনগর মন্ডল বিজেপির সভাপতি লাম্বা সিংহ সহ দলীয় কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন। আজকে ভারতবর্ষে প্রভু শ্রীরামচন্দ্রর প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আদেশ দিয়েছেন যে 18, 19, 20 তারিখ প্রত্যেক মন্দির এবং মসজিদে গির্জায় স্বচ্ছতা অভিযান এবং পরিষ্কার করার জন্য। সেটার অঙ্গ হিসাবে আমরা আজকে শ্যামা কালী মন্দিরে স্বচ্ছতা অভিযান করছি, মন্দিরে পরিষ্কার করছি এবং আমাদের কার্যসূচি আছে আগামী 21 তারিখ অধিবাসী কালী মণ্ডপে হবে এবং 22 তারিখ যজ্ঞ হবে, রাম চালিসা পাঠ হবে, হনুমান পাঠ হবে এবং মহাপ্রসাদ বিতরণ হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজকের দিনে ভারতবর্ষের প্রতিটি ঘরে 22 তারিখ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলা, যেমন আমরা দেওয়ালি এবং দীপাবলিতে যেভাবে উৎসব উদযাপন করি সেইভাবে আমরা পালন করার নির্দেশ দিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি এবং সমগ্র ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে 22 তারিখ সবাই প্রদীপ জ্বালিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আদেশ দিয়েছে সেটা পালন করবে, আশা সেটা বাস্তবে রূপায়ণ হবে। নির্ধারিত কার্যসূচি অনুযায়ী শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে স্বচ্ছতা অভিযান পরিষ্কার করা হচ্ছে। আগামী দিন আমরা সেই মন্দিরে যজ্ঞের কার্যসূচি নিয়ে আমরা কার্যক্রম করব এবং 22 তারিখ সেটা বাস্তবে রূপায়ণ করব। ডিজিটাল যুগে সবাই যখন মোবাইল এবং টেলিভিশনে সিনেমা নিয়ে ব্যস্ত, তখন পালংঘাট ন্যাশনাল ক্লাবের সদস্যরা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীকাল অর্থাৎ শনিবার রাতে পালংঘাট বাজার সংলগ্ন মাঠে সামাজিক যাত্রা পালার আয়োজন করা হয়েছে। ক্লাবের সদস্যরা নিজের অনুদানের অর্থে ভারত বাংলা খ্যাত কলকাতা বিশ্ব বাংলা অপেরা অভিনীত সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা মেম সাহেবের মালাবদল যাত্রাপালাটি অনুষ্ঠিত করতে চলেছেন। যাত্রা দলে রয়েছেন বাংলা সিনেমা জগৎ এবং টেলিভিশন ধারাবাহিকের বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীরা। দীর্ঘ 8 বছর পর পালংঘাট স্কুল ময়দানে যাত্রাপালা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের দীর্ঘদিন পর পালংঘাট এই বছর আগামী করলো একটা যাত্রা অনুষ্ঠান হবে। কলকাতার খুব নামি দামি পার্টি, যে পার্টিতে ফিল্ম স্টার আছে, বাংলা সিনেমার নায়িকা আছে শিল্পা এবং সিরিয়ালের অনুরাগ চট্টোপাধ্যায় অ্যাক্টর আছে, এর সঙ্গে আরও অন্যান্যরা আছে। খুব ভালো দল এইবার অনেক দিন পর বরাকবেড়িতে আসছে। আর পালংঘাটে শুধু এক নাইটের জন্য আগামীকাল হবে। এই যাত্রা শোটা আমরা এই কারণে করছি, আমাদের বাংলার একটা সংস্কৃতি আছে যে যাত্রা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা লুপ পেয়ে যাচ্ছে এত অঞ্চলে। আমরা কেউ টিকিটের পয়সার লোভে নয়, আমরা শুধু এটাই করেছি যে আমরা ন্যাশনাল ক্লাবের সাহায্যে যদি কোনো ডোনেশন কুপনের মাধ্যমে আমরা এটা যাত্রাটা করছি, যাতে এই অঞ্চলের মানুষ আমাদের যে কালচারটা উপভোগ করতে পারে। আর আমি আশা রাখি এখানে আমাদের এত অঞ্চলের প্রতি জনসাধারণ আসবে, যাত্রা উপভোগ করবে। পূর্ব সোনাই ভাওরিকান্দি দ্বিতীয় খণ্ডে কৃতি এবং গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করলো হায়দরবাজার যুব সমাজ কমিটি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদ্য হাইলাকান্দি ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা থেকে মাওলানা বিভাগে উত্তীর্ণ সনদপ্রাপ্ত এলাকার 4 কৃতি সন্তানকে উত্তরীয় এবং উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত হওয়া 4 মাওলানা হলেন যথাক্রমে হাফিজ মাওলানা ফখরুদ্দিন, কারি মাওলানা ফিরোজ আহমেদ, কারি মাওলানা তাজউদ্দিন, কারি মাওলানা নূর আহমেদ। এছাড়া এলাকার শিক্ষাক্ষেত্রে অবদান স্বরূপ প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল্লাহ মিয়া লস্কর এবং আহলে সুন্নতের একনিষ্ঠ কর্মকর্তা সমাজসেবী হাফিজ আব্দুল হককেও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়। যুবক আসলে যে পরিমাণ উৎসাহ পাচ্ছি আমরা এই হায়দরবাজারের নিয়ন্ত্রণে ফখরুদ্দিন আমরা প্রখর করে রাখি। ফখরুদ্দিন প্রথমে তো হাফিজ ছিল না, তখন তার মৌলভীনা পাশ করিয়ে এসব টাইটেল পাশ করিয়ে হওয়ায় শুধু হায়দরবাজার না, এই হায়দরবাজারের নিয়ন্ত্রণে বাইরে পাবেন চেন্নাই, মুম্বাই, আমরা সৌদি আরব, দুবাই এদের জায়গা পাবেন। আমরা ওই এরিয়ার ছেলেরা এরা গুরুত্বের পয়সা দিয়ে দিয়া হাবিজ চাপড়ে আনিয়া মৌলভী হয়ে গেছে, টাইটেল পাশ করছো। এই জন্য সংবর্ধনা দেওয়ার লাগি বাইরের তো নেই, আমরা সঙ্গী যারা আসুন যুবরা হন এরা পয়সা দিয়ে আমাদের সাহায্য করছেন। তাড়াতাড়ি করে হচ্ছে আমি দেও আমরা রিয়াক্টনে ফখরুদ্দিন টাইটেল পাশ করি হওয়ার তৎসঙ্গে
আমরা তার লগে আরো 4 জন আমরা সোনাই এরিয়াতনে পাস করছি আমরা তারা তাদের জন্য সম্মান প্রদর্শন করছি আর আমরা এরিয়াতনে আমরা ওটা কথা রাখবো তারা টাইটেল পাস করে এসেছেন এবং মৌলবী হয়েছেন তারা দেশে বিদেশে গিয়া ওয়াজ করবা আমরা এই এরিয়ার মানবতার লাগে দোয়া করবা আমরা লাগে দোয়া করতাম। উত্তর করিমগঞ্জে বিধানসভা ভিত্তিক আজিমুসান কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি আনোয়ারুল উলুম মদনী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মিনহাজুল ইসলাম তাপাদার। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে লঙ্গাই এলাকার দারুল উলুম করিম শাহ মাদ্রাসার ছাত্র লুবাবউদ্দিন এবং সাজিদ আহমেদ। নগদ অর্থ সহ বিভিন্ন বিশেষ সার্টিফিকেট এবং স্মারকপত্র দিয়ে তাদের হাতে তুলে দেন মাহফিলের প্রধান অতিথি উত্তরপ্রদেশ দারুল উলুম দেওবন্দের কারি মাওলানা সৈয়দ মোহাম্মদ ইরশাদ আল কাসিমি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। আসসালামু আলাইকুম। সুতারকান্দি আনোয়ারুল উলুম মদনী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফিজ মিনহাজুল ইসলাম তাবাদার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মুসাবাকাতুল কোরআন আজিমুসান কিরাত মাহফিলের মধ্যে প্রথম স্থান অধিবেশন করছেন হাফিজ মিনহাজুল ইসলাম, আমার ছাত্র মিনহাজুল ইসলাম 1 নম্বর পজিশন হয়েছেন তোমার। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।